হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। জিকে একাডেমি চ্যানেলে আমি সর্বজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই। মিডিভাল হিস্ট্রিতে আমরা এনসিয়েন্ট অ্যান্ড মিডিভাল হিস্ট্রি বাই পুনম দালাল দহিয়া এই বইটার থেকে আমরা পড়ছিলাম এবং এই বইটাকে আমি অ্যানালাইসিস করে তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো এর আগের দিনের ভিডিওতে আমি আলোচনা করে এসেছি মোহাম্মদ গজনবী সম্পর্কে, গজনবী এম্পায়ার বা গজনবী সাম্রাজ্য সম্পর্কে আমি ডিটেলসে বলে এসেছি। আজকের যে ভিডিওটা হবে সেখানে থাকবে মোহাম্মদ ঘুরি সম্পর্কে আলোচনা, এবং আমরা খুব ডিটেলসে এই বইতে যেভাবে বলা হয়েছে সেইভাবে আমরা এই পুরো ব্যাপারটা ডিসকাস করব। তো অনেক কিছু তোমরা জানতে পারবে, যেগুলো মেনলি আমি ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য বানাচ্ছি এই ভিডিওগুলো। ডাব্লিউবিসিএস প্রি এবং মেন্স এই দুটো পরীক্ষাকে টার্গেট রেখে, প্লাস যারা ডাব্লিউবিসিএস এর অপশনাল হিস্ট্রি নিয়েছো তাদেরকে টার্গেট রেখে এই ভিডিওগুলো বানানো হচ্ছে। তো তোমরা যদি এই ভিডিওগুলো প্রথম দেখছো, যারা দেখছো তারা একদম প্রথম থেকে দেখা শুরু করো। একদম প্রথম থেকে এই বইতে মিডিভাল হিস্ট্রির যে পোর্শনটা রয়েছে আমি পুরো কভার করছি। তোমরা যারা এই চ্যানেলের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে জয়েন হওনি, সেখানে অবশ্যই জয়েন হয়ে যাও, কারণ সেখানে আমি এই পিডিএফ গুলো দিয়ে থাকি এবং সেই সাথে ক্লাসের নোটিফিকেশন আমি এখানে দিয়ে দিই। আর ফেসবুক পেজেও তোমরা জয়েন হতে পারো, যেখানে তোমাদের সুবিধা সেখানে জয়েন হয়ে যাও। আর যদি কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, তোমরা আমাকে জানাতে পারো এই জিকে একাডেমি গ্রুপে, যে গ্রুপটাতে তোমরা মেসেজ করতে পারবে, এবং এটাও একটা টেলিগ্রামে আমাদের চ্যানেলের একটা গ্রুপ। তো তোমরা এগুলোতে অবশ্যই জয়েন হয়ে যাও। এখানে যে প্লেলিস্টগুলো দেখতে পাচ্ছ, এই চ্যানেলের যে প্লেলিস্ট অপশান রয়েছে, প্লেলিস্টে গেলে তোমরা এই প্লেলিস্টগুলো পাবে, এবং তিন রকমের প্লেলিস্ট অ্যাকচুয়ালি এখন চলছে। প্রথম প্লেলিস্ট, যেটা প্রিপেয়ার ফর ডাব্লিউবিসিএস, এখানে আমরা বিভিন্ন যে স্ট্যান্ডার্ড বইগুলো রয়েছে সেইগুলোকে ডিসকাস করছি, অ্যানালাইসিস করছি, যাতে তোমাদের পড়তে এগুলো সুবিধা হয়। তোমরা এই বইগুলো আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো নিজেরাও পড়ো, আগে এই ভিডিওগুলো দেখে নাও, সহজে তোমরা বুঝতে পারবে, প্লাস তোমরা এবার তারপরে পড়তে পারো। সেটা তোমরা যাদের কাছে তোমাদের বই রয়েছে তারা বই থেকে পড়তে পারো, বা পিডিএফ ডাউনলোড করেও তোমরা পড়তে পারো। এছাড়া জেনারেল স্টাডিজের প্লেলিস্ট রয়েছে, এখানে সমস্ত যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করা রয়েছে, যেমন প্রাকৃতিক ভূগোল, ভারতীয় ভূগোল, প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যকালীন ভারতের ইতিহাস, এগুলো সবই কমপ্লিট হয়ে রয়েছে। যারা একদম প্রথম শুরু করছো, বা তোমরা যারা ওভারঅল পুরো সাবজেক্টটা ছোট করে শর্টে জানতে চাইছো, তাহলে তারা এই ভিডিওগুলো দেখো। কিন্তু যারা ডাব্লিউবিসিএস দিতে চাইছো, অবশ্যই এই ভিডিওগুলো যারা দেখে নিয়েছো অলরেডি, তারা এই নতুন যে ভিডিওগুলো চলছে সেগুলো অবশ্যই দেখো, কারণ এগুলো ইন ডেপথ অনেক বেশি তোমরা এখান থেকে নলেজ পাবে, প্লাস এখানে আমরা কনসেপ্ট ক্লিয়ার করতে করতে চলেছি। আর তাছাড়া আমি এখন প্রতি সপ্তাহে 3 দিন করে, শুক্র শনি রবি 3 দিন করে রাত্রি 9টা থেকে লাইভ ক্লাস নিচ্ছি, এবং এখানে আমরা হিস্ট্রির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার এখন করছি। তো তোমরা যারা জয়েন হওনি, যারা এখনো লাইভ ক্লাসগুলো করোনি, তারা লাইভ ক্লাসে জয়েন করো, এবং তোমরা কোশ্চেন অ্যান্সার করে নিজেদের প্রিপারেশন কতটা রেডি, তোমরা কতটা, তোমাদের পড়াশোনা কেমন চলছে, সেইগুলো তোমরা জানতে পারবে। সেখানে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার নয়, প্লাস তার সঙ্গে ফুল ডিসকাশন, সেই কোশ্চেন অ্যান্সারগুলো অ্যানালাইসিস করা, আমি সেইগুলো সমস্ত কিছু করছি। তো সেই প্লেলিস্টটাও পেয়ে যাবে এই চ্যানেলে। এখানে আমি স্ক্রিনশটটা অ্যাড করিনি, কিন্তু প্লেলিস্ট অপশানে গেলে তোমরা পেয়ে যাবে সেই প্লেলিস্টগুলো। তো যারা আগের লাইভ ক্লাসগুলো জয়েন হওনি, যারা দেখোনি, তারা গিয়ে এখন দেখতে পারো, সেগুলো অলরেডি এখানে অ্যাজ এ ভিডিও আপলোড করা রয়েছে, সেগুলোও দেখতে পারো। তো চলো শুরু করবো আজকের ভিডিও। তার আগে তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এই চ্যানেলে নতুন হও, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে দেওয়া বেল আইকন অবশ্যই টিপে দাও, যাতে ইউটিউব থেকে তোমরা নোটিফিকেশন পাও এবং এই চ্যানেলের সঙ্গে যাতে তোমরা জুড়ে থাকতে পারো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকে আমরা আলোচনা করব ঘুরিদ ডাইনেস্টি বা ঘুরিদ সাম্রাজ্য সম্পর্কে, এবং সেই সঙ্গে মোহাম্মদ ঘুরি। মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো এখন থেকে শুরু হতে চলেছে, কারণ মোহাম্মদ ঘুরি সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে আমরা আমাদের ভারতে যে সুলতানি যুগ চলেছিল সেইটা ধীরে ধীরে পুরোটা ডিসকাস করব। তো এখান থেকে খুব ইম্পর্টেন্ট, অলরেডি যেগুলো করেছি সেগুলোও ইম্পর্টেন্ট, প্লাস এখান থেকে খুবই ইম্পর্টেন্ট ভিডিওগুলো তোমরা পেতে চলেছো। তো অবশ্যই এখান থেকে পরপর মন দিয়ে ভালো করে দেখো, এবং তোমাদের প্রয়োজনে যদি তোমরা মনে করো যে তোমরা নোটস নিজেরা বানাবে, তাহলেও বানিয়ে নিতে পারো। আমি এখানে যে এগুলো রয়েছে সেটা বাংলাতে ডিসকাস করব। তো চলো, আমরা এর আগে দেখে এসেছি মোহাম্মদ গজনবীর আক্রমণ, কিন্তু সেই আক্রমণের একটা মেন কারণ ছিল ভারতে যে সম্পদ রয়েছে সেগুলোকে লুট করা, সেইগুলোকে নিয়ে চলে যাওয়া। মোহাম্মদ গজনবী এই কাজটা করেছিলেন, কিন্তু তিনি কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি। তার কারণ, তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ভারতে ছিল না। কিন্তু
ভারতে যিনি অ্যাকচুয়াল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হচ্ছে মোহাম্মদ ঘুরি, এবং সেই কারণে ঐতিহাসিকরা বলেন অ্যাকচুয়াল ফাউন্ডার অফ দ্য ইসলামিক এম্পায়ার ইন ইন্ডিয়া। তো এই জন্য মোহাম্মদ ঘুরিকে বলা হয় ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা এনাকে বলা হয়, এবং ইনি একজন জাতিতে তুর্ক ছিলেন। তো অন্যভাবে আরেকভাবে বলতে পারো তিনি ভারতে প্রথম যিনি তুর্কিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এনার অরিজিনাল নাম হচ্ছে শাহাবুদ্দিন মোহাম্মদ, বা এনার আরেকটা নাম হচ্ছে মুইজুদ্দিন মোহাম্মদ বিন সাম। দুটো নামই ইম্পর্টেন্ট, শাহাবুদ্দিন মোহাম্মদ বা মুইজুদ্দিন মোহাম্মদ বিন সাম। ইনি পপুলারলি মানে ইনি এই মোহাম্মদ ঘুরি নামে পরিচিত ছিলেন, যেহেতু ঘুর রাজ্যের থেকে এরা আসছে সেই কারণে এদের ইনি মোহাম্মদ ঘুরি নামে পরিচিত ছিলেন। হু ওয়াজ দ্য সুলতান অফ ঘুরির এম্পায়ার অ্যালং উইথ হিজ ব্রাদার গিয়াতুদ্দিন। এই গিয়াতুদ্দিন হচ্ছে মোহাম্মদ ঘুরির বড় ভাই ছিলেন, দাদা, এবং তিনি প্রকৃত রুলার ছিলেন, কিন্তু এরা দুজনেই সমসাময়িক সময়ে দুটো জায়গা থেকে রাজত্ব করত। বলতে পারো দুজনের হাতেই সেম পাওয়ার ছিল। এনার দাদা মেন যে রাজ্য সেটা হচ্ছে ঘুর রাজ্য, সেইখান থেকে শাসন করতেন। অন্যদিকে ইনি এই মোহাম্মদ ঘুরি তিনি যে গজনি রাজ্য ছিল সেইখান থেকে রাজত্ব করতেন, এবং দুজনের হাতেই সমান ক্ষমতা এই সময় ছিল। 1173 থেকে 1202 এই সময়টা তিনি তার দাদার সঙ্গে সমসাময়িক একইভাবে রাজত্ব করতেন, এবং 1202 এর পর থেকে 1206 খ্রিস্টাব্দ অব্দি তিনি ইন্ডিপেন্ডেন্ট রুলার একাই রাজত্ব করেছেন। সেই সময় আর তার দাদা ছিলেন না। তো এইটা হচ্ছে তার টাইম লাইন, এই সময়টা তিনি রাজত্ব করেছেন। এবং এই যে ঘুরিদ সাম্রাজ্য আমরা দেখছি, সেই সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রুলার হচ্ছে ইনি। ইনি একটা বিশাল বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, যেটা আমরা একটু পরে ডিসকাস করব। His kingdom include part of modern day Afghanistan, Bangladesh, Iran, India, Pakistan, তাজিকিস্তান অ্যান্ড তুর্কমেনিস্তান। এই সমস্ত জায়গা মডার্ন এই যে দেশগুলো আফগানিস্তান, বাংলাদেশ, ইরান, ভারত, পাকিস্তান, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান, এই জায়গাগুলোতে সেই সময় ঘুরিদ সাম্রাজ্য তার যখন সব থেকে বড় বিস্তার হয়েছিল সেই সময় প্রতিষ্ঠিত ছিল। এখানে তোমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছ, যে জায়গাগুলোর কথা আমরা আজকে বলছি সেই জায়গাগুলোতে এই পিঙ্ক দিয়ে মার্ক করা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশের কিছুটা পার্ট অ্যাড হয়ে রয়েছে। বাংলাদেশ ছিল, ভারতের একটা বড় অংশ এই সাম্রাজ্যের মধ্যে ছিল। এছাড়া আজকের আফগানিস্তান, পাকিস্তান এই অঞ্চলগুলো এই সাম্রাজ্যের মধ্যে ছিল। তো এই অংশটার মধ্যে এরা রাজত্ব করত, এবং ভারত সহ এই পূর্ব এশিয়াতে প্রথম এত বড় একটা সাম্রাজ্য এই তুর্কিশরা স্থাপন করে। চলো নেক্সট হচ্ছে ব্রিফ হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড অফ ঘুরিদ ডাইনেস্টি। ঘুরিদ ডাইনেস্টি কিভাবে এলো, কি কোথায় এরা মানে কিভাবে এদের উৎপত্তি হলো, এই সমস্ত জিনিসগুলো আগে আমরা জেনে নেব। উই হ্যাড জাস্ট ডিসকাসড অ্যাবাউট দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য সেলজুক এম্পায়ার হুইচ এক্লিপস দ্য গজনাবাদ। আমরা আগের দিনের ভিডিওতে এই জিনিসটা অ্যাকচুয়ালি আলোচনা করে এসেছি, যে যখন গজনাবাদ সাম্রাজ্য অর্থাৎ মোহাম্মদ গজনবীর মৃত্যু হয়, তারপরে সেই জায়গাটাতে আছে একটা নতুন রাজবংশ যেটার নাম হচ্ছে সেলজুক এম্পায়ার। এবং আমি আগের দিনের ভিডিওতে একটা ম্যাপ ইউজ করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে এই সেলজুক সাম্রাজ্য কোন জায়গাটাতে বিস্তৃত ছিল। তো সেলজুক এম্পায়ার একটা বড় সাম্রাজ্য ছিল, তারা একটা বড় সময় ধরে রাজত্ব করত, কিন্তু একটা টাইম এমনও আসে যে সময় এই সেলজুক এম্পায়ার দুর্বল হয়ে পড়ে। However, towards the middle of the 12th century, another group of Turkish tribesmen who was partly Buddhist and partly pagan shattered the power of the Seljuk Turks. এবার এই সেলজুকরাও তুর্ক ছিল, ঠিক আছে, জাতিতে সেলজুকরাও। এখানে আমরা যাদের সম্পর্কে আলোচনা করব প্রত্যেকেই তুর্ক, ঠিক আছে। এবার এই সেলজুক যে সাম্রাজ্য, সেখানে তুর্কিশ রুলাররা রাজত্ব করত। এবার এর ওপরে আবার কিছু তুর্কিশ জাতি বারংবার আক্রমণ করত, এবং সেই তুর্কিশ জাতিরা কিন্তু ধর্মের দিক থেকে মুসলিম ধর্ম পালন করতো না। তারা কিছু ছিল বুদ্ধিস্ট এবং কিছু ছিল পেগান। পেগান হচ্ছে সেই সেন্ট্রাল এশিয়াতে তো ইসলাম ধর্মের প্রবর্তনের আগে যে ধর্ম মতটা চলতো সেটা তাদেরকে পেগান বলা হতো। তো এরা পার্টলি বুদ্ধিস্ট এবং পার্টলি পেগান ছিল, এবং এদের বারংবার আক্রমণের ফলে এই সেলজুক এম্পায়ার বা সেলজুক সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে, এবং সেই জায়গাটাকে ফিল আপ করতে চলে আসে দুটো নতুন সাম্রাজ্য। একদিকে সেলজুক এম্পায়ার দুর্বল হচ্ছে, সেই জায়গাতে দুটো নতুন সাম্রাজ্যের উত্থান হতে শুরু করছে, যার মধ্যে সব থেকে শক্তিশালী যারা তারা হচ্ছে খোয়ারজমি।
তো এই খোয়ারজমি এম্পায়ার এরা ইরান অঞ্চলে রাজত্ব করত, এবং ঘুরিড এম্পায়ার যারা ঘুর অঞ্চলে রাজত্ব করত। ঘুর অঞ্চলটা আজকের আফগানিস্তানের মধ্যে পড়ে যাচ্ছে। অতএব ইরান থেকে একটা নতুন বংশ উঠে আসছে, এবং আমাদের আফগানিস্তান, আমাদের প্রতিবেশী দেশ আফগানিস্তান থেকে একটা বংশ উঠে আসছে। একটা হচ্ছে খোয়ারজমি এম্পায়ার আর একটা হচ্ছে ঘুরিড এম্পায়ার। দুজনের মধ্যে যদি শক্তির দিক থেকে বলো, খোয়ারজমি এম্পায়ার অনেক বেশি শক্তিশালী ছিল, এবং এরা সব থেকে বড় অংশটা এই সময় সেন্ট্রাল এশিয়ার দখল করেছিল যখন এই সেলজুক এম্পায়ারের পতন হয়। দ্য ঘুরিডস হ্যাড স্টার্টেড অ্যাজ দ্য ভেসেল অফ গজনি, অর্থাৎ যে গজনি সাম্রাজ্য ছিল, গজনি সাম্রাজ্যের এরা সামন্ত রুলার হিসেবে তাদের কর্মজীবন শুরু করে। ঠিক আছে, দিয়ে ধীরে ধীরে তারা এই গজনি সাম্রাজ্যকেই পতনের মুখে ফেলে দেয়। এবার এই গজনি সাম্রাজ্য বলতে কিন্তু মোহাম্মদ গজনবীর সময়কার গজনি সাম্রাজ্য নয়, এটা সেলজুক এম্পায়ার যখন রাজত্ব করছে তখনকার গজনি সাম্রাজ্যের কথা বলা হচ্ছে। অর্থাৎ মোহাম্মদ গজনবীর মৃত্যুর পর সেই জায়গাটা সেলজুক এম্পায়ার দখল করে নেয়। তারাও জাতিতে তুর্ক ছিল, তারাও ধর্মের দিক থেকে মুসলিম ধর্ম পালন করত, এবং তাদেরও রাজধানী ছিল এই গজনি। তো সেই গজনির আন্ডারে এই এরা ঘুরিড যে ডাইনেস্টি যারা এরপরে তারা প্রধান ভূমিকায় চলে আসবে, তাদের কর্মজীবন শুরু হয়। অর্থাৎ মোহাম্মদ ঘুরির যারা পূর্বপুরুষ ছিল তারা এই জায়গাতে এদের আন্ডারে কাজ করত। দ্য পাওয়ার অফ ঘুরিড ইনক্রিজড আন্ডার দ্য সুলতান আলাউদ্দিন, হু আর্ন দ্য টাইটেল অফ জাহান সোজ। এই টাইটেলটা ইম্পর্টেন্ট। জাহান সোজ শব্দের অর্থ হচ্ছে দ্য ওয়ার্ল্ড বার্নার, অর্থাৎ যে পুরো পৃথিবীকে জ্বালিয়ে দিয়েছে, মানে আগুন জ্বালিয়ে দিয়েছে, এরকম একজন ব্যক্তি। এনার নাম হচ্ছে সুলতান আলাউদ্দিন। এনার সময় থেকে এই ঘুরিড এম্পায়ারের উত্থান শুরু হয়। এবার এই টাইটেলটা তিনি কেন পেয়েছিলেন? কারণ ইনি পুরো যে গজনির রাজ্যটা ছিল, অ্যাকচুয়ালি যে গজনি এটা একটা ছোট রাজ্য, ঠিক আছে, ছোট একটা জায়গায়, যেটা এই সেলজুকদের রাজধানী ছিল। ঠিক আছে, এবার এই গজনি রাজ্যটাকে তিনি পুরো ধ্বংস করেছিলেন, পুরো আগুন জ্বালিয়ে দিয়েছিলেন, মানে একদম পুরো ধ্বংস করে দিয়েছিলেন, এবং দিয়ে তিনি এই টাইটেলটা পেয়েছিলেন জাহান সোজ। তো এনার নামটা একটু মনে রাখো, আলাউদ্দিন, সুলতান আলাউদ্দিন। এনার সময় থেকে এই বংশটা উত্থান হতে শুরু করে। এবার তিনি কেন এই কাজটা করেছিলেন? তার কারণ এনার যে ভাই ছিল, সুলতান আলাউদ্দিনের যে ভাই ছিল, তার উপরে এই সেলজুক এম্পায়ার খুবই অত্যাচার করেছিল বা তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল। সেটার বদলা নেওয়ার জন্য ইনি গিয়ে পুরো গজনি রাজ্য ধ্বংস করে দেন। এইখান থেকেই আমরা দেখতে পাবো এই ঘুরিডদের উত্থান। এবার দেখো এখানে যে নীল দিয়ে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে খোয়ারিজম এম্পায়ার, যাদের সম্পর্কে একটু আগে বললাম, তাদের সীমানা। এই যে নীল অংশটা, পুরো অংশটাতে রাজত্ব করতে, এই জায়গাটাতে দেখতে পাচ্ছ লেখা আছে ঘুরিড সালতানেট, অর্থাৎ এই জায়গাতে রাজত্ব করতো ঘুরিডরা। যখন প্রপারলি, যখন সেলজুক এম্পায়ার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তখন যেরকম দুটো ভাগে ভাগ হয়ে গেছে, দুটো প্রধান শক্তি। এরা হচ্ছে খোয়ারিজম, যারা সব থেকে শক্তিশালী এই অঞ্চলের, মেনলি পুরো সেন্ট্রাল এশিয়া অঞ্চলটা এরাই রাজত্ব করতো। ঘুরিড এম্পায়ার এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আফগানিস্তান, এই জায়গাটা আজকের পাকিস্তান, এই জায়গাটা আজকের ইন্ডিয়া, ভারত। তো সেই জায়গাটাতে নিয়ে রাজত্ব করতো ঘুরিড এম্পায়ার। তো আমরা বুঝতে পারছি যে কোন জায়গাটা নিয়ে আমরা আলোচনা করছি, কোন জায়গাটার কথা বলছি। তো এই কারণে এই ম্যাপগুলো অ্যাড করা। নেক্সট, একটু আগে বললাম যে এই খোয়ারিজম এম্পায়ার বা খোয়ারিজমি যে এম্পায়ার, এটা খুবই শক্তিশালী একটা সাম্রাজ্য ছিল, এবং সেই কারণেই মোহাম্মদ ঘুরি বা এই ঘুরিড সাম্রাজ্য পশ্চিম দিকে আক্রমণ করতে পারতো না। এরা বেশি শক্তিশালী হয়, বারংবার এদেরকে হারিয়ে দিত। দ্য রাইজিং পাওয়ার অফ দ্য খোয়ারিজমি এম্পায়ার সেভিয়ারলি লিমিটেড দ্য সেন্ট্রাল এশিয়ান অ্যাম্বিশন অফ দ্য ঘুরিড। অবশ্যই এই ঘুরিড সাম্রাজ্যের যারা রুলার ছিল, প্রাথমিক রুলার, তাদের আশা ছিল যে তারা সেন্ট্রাল এশিয়া জয় করবে, অর্থাৎ এই অংশটা তারা, এই অংশে তারা সাম্রাজ্য বিস্তার করবে, কিন্তু তারা পারেনি। এর কারণ হচ্ছে এই সাম্রাজ্যটা, খোয়ারিজম এম্পায়ার খুব শক্তিশালী ছিল, সেই কারণে তারা এই জায়গাটা দখল করতে পারেনি। আর একটা পার্টিকুলার জায়গা নিয়ে এদের মেনলি এই দুটো সাম্রাজ্যের মধ্যে লড়াইটা চলতো, সেই জায়গাটা হচ্ছে খোরাসান। খোরাসান অঞ্চল নিয়ে এদের মধ্যে লড়াই চলতো। এখানে খোরাসান ম্যাপে দেওয়া নেই, ওকে, এখানে খোরাসান জায়গাটা দেওয়া নেই। যাই হোক, জায়গাটার নাম মনে রাখো, অতটা ইম্পর্টেন্ট নয় আমাদের জন্য, কারণ আমরা তো, আমাদের মেন দরকার হচ্ছে ভারতের ইতিহাসটা জানা। সেন্ট্রাল এশিয়ান ইতিহাস অতটা বেশি আমাদের জানতে হবে না, কিন্তু
এই খোরাসান অঞ্চলটা নিয়ে এই দুটো সাম্রাজ্যের মধ্যে একটা প্রবলেম ছিল। খোরাসান হুইচ ওয়াজ দ্য বোন অফ কন্টেনশন বিটুইন দ্য টু। বোন অফ কন্টেনশনের মিনিং হচ্ছে, এটা একটা ইডিয়াম যার মিনিং হচ্ছে ম্যাটার অফ ডিসপুট, যেটা নিয়ে কারোর মধ্যে ডিসপুট চলছে, এরকম জিনিসকে বলা হয় এই বোন অফ কন্টেনশন। তো যাই হোক, এই জায়গাটা নিয়ে এদের দুজনের মধ্যে প্রবলেম চলছিল। ওয়াজ সুন কনকার্ড বাই দ্য খোয়ারিজম শাহ। খোয়ারিজমি এম্পায়ারের যিনি রুলার হতেন তাদেরকে বলা হতো শাহ। যেমন করে দিল্লি সুলতান আমরা বলি, তেমনি ভাবে খোয়ারিজমি এম্পায়ারের যারা রাজা হতো তাদেরকে বলা হতো খোয়ারিজম শাহ। ঠিক আছে, শাহ তাদের টাইটেল ছিল। তো যে জায়গাটা নিয়ে এদের দুজনের মধ্যে প্রবলেম ছিল খোরাসান, সেই জায়গাটা খুব তাড়াতাড়ি এই খোয়ারিজম শাহ জয়লাভ করে নেয়, অর্থাৎ এটা চলে যায় খোয়ারিজমি সাম্রাজ্যের মধ্যে। তার ফলে এবার ঘুরিদরা ভাবে যে আমাদের যদি কোনো জায়গা দখল করতে হয় তাহলে একমাত্র আমরা আমাদের পূর্ব দিকে এগোতে পারি, অর্থাৎ ভারতের দিকে। এইখান থেকে আমাদের একমাত্র জায়গা হচ্ছে ভারতের দিকে আক্রমণ করা। আর এটাই মেন কারণ যে ঘুরিদরা কেন ভারতে আক্রমণ করেছিল, মোহাম্মদ ঘুরি কেন ভারতের দিকে আক্রমণ করেছিল। তার কারণ হচ্ছে তাদের পশ্চিম দিকে যাওয়ার আর জায়গা ছিল না, যে জায়গাটা নিয়ে প্রবলেম ছিল সেই জায়গাটা অলরেডি দখল হয়ে গেছে, তাই জন্য তাদের পড়ে থাকছে একমাত্র ভারতের দিক। তো ঘুরি দিস লেফট নো অপশন ফর দ্য ঘুরিডস বাট টু লুক ফর দ্য এক্সপেনশন টুয়ার্ডস ইন্ডিয়া। এটাই একমাত্র উপায় এখন সাম্রাজ্য বিস্তার করার। তো তারা সেই কাজটা করতে শুরু করে। In 1173, 1173 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ascended the throne at Ghazni while his elder brother was ruling at the Ghur. ঘুর ছিল এদের রাজধানী। এই সময়ে ঘুর ছিল হচ্ছে এদের রাজধানী। মানে এর আগে আমরা যখন মোহাম্মদ গজনবী সম্পর্কে পড়ে এসেছি তখন দেখেছিলাম যে গজনি জায়গাটা হচ্ছে মেন জায়গা ছিল, এটা রাজধানী ছিল এবং এই জায়গাটা থেকেই এরা রাজত্ব করত। গজনি ছিল সেন্ট্রাল, মানে সেন্টার, সমস্ত শক্তির কেন্দ্র। কিন্তু যখন মোহাম্মদ ঘুরি সিংহাসনে বসেন, বা এই ঘুরিড সাম্রাজ্যে যখন মোহাম্মদ ঘুরি এবং তার ভাই সিংহাসনে বসেন, আস্তে আস্তে গজনি থেকে সমস্ত জায়গা, সমস্ত যে শক্তির কেন্দ্রবিন্দু সেটা হয়ে যায় ঘুর। ঘুর এটা একটা রাজ্য যে জায়গাটাতে এদের রাজধানী ছিল এবং এটা পড়ছে আজকের আফগানিস্তানে। তো মোহাম্মদ ঘুরি সে বসছে গজনি অঞ্চলের সিংহাসনে এবং তার সঙ্গেই তার ভাই বসছে ঘুর অংশে। অর্থাৎ এখানে বুঝতে পারছে হচ্ছে তার ভাই ছিল প্রধান রুলার, কারণ যেখানে রাজধানী সেখানে সে শাসন করছে এবং গজনি সেটা একটা পাশে একটা রাজ্য, সেই জায়গাতে শাসন করতে বসছেন মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরির মধ্যে একটা খুব ভালো দিক হচ্ছে তিনি অ্যাম্বিসিয়াস রুলার ছিলেন। তিনি সবসময় চাইতেন যে বড় একটা সাম্রাজ্য বানাবেন, বড় একটা জায়গা দখল করবেন। তিনি জীবনে অনেকগুলো যুদ্ধ হেরে গেছেন কিন্তু তিনি পিছিয়ে যাননি, সেখান থেকে ফেরার উপায় তিনি বার করেছেন এবং এই করে করে তিনি একটা বড় সাম্রাজ্য স্থাপন করবেন, যেটা আমরা দেখছি এক্ষুনি। তো ঘুরি বিং এ ভেরি অ্যাম্বিসিয়াস রুলার ওয়াজ নট স্যাটিসফাইড উইথ অনলি গজনি অ্যান্ড ওয়ান্টেড টু এক্সপ্যান্ড দ্য এম্পায়ার টু গেট হোল্ড অফ মোর পাওয়ার অ্যান্ড কন্ট্রোল। যেহেতু তিনি একজন অ্যাম্বিসিয়াস রুলার ছিলেন, তিনি মনে করেছিলেন যে শুধুমাত্র গজনিতে রাজত্ব তিনি করবেন না, তিনি তার সাম্রাজ্যকে অনেক বড় করবেন। এবং সেই কারণেই যেহেতু আর পশ্চিম দিকে যাওয়ার উপায় নেই, সেই জায়গাটাতে অলরেডি দখল হয়ে গেছে এবং তারা যারা দখল করেছে অলরেডি শক্তিশালী, সেই কারণে তার নজর গিয়ে পড়ে ভারতের দিকে। এর আরো একটা কারণ হচ্ছে যে জায়গাতে তিনি রাজত্ব করছেন অর্থাৎ গজনি, সেইখানকারই একজন রুলার এর আগে ভারতে আক্রমণ করে গেছেন অর্থাৎ মোহাম্মদ গজনবী, এবং মোহাম্মদ গজনবীর আক্রমণ সম্পর্কে এখানকার মানুষ সকলেই জানে। এইখান থেকে তিনি জানতেন যে ভারতের কন্ডিশন এই সময় কেমন, ভারতে কতটা ওয়েলথ রয়েছে, সম্পদ রয়েছে, ভারত কতটা সম্পদশালী একটা দেশ। এই জিনিসটা আরো বেশি অ্যাট্রাক্ট করে মোহাম্মদ গজনবীকে যে তিনি ভারতের দিকে আক্রমণ করেন। হি ওয়াজ ওয়েল অ্যাওয়ার অফ ইন্ডিয়াস পলিটিক্স, রিলিজিয়াস, সোশ্যাল অ্যান্ড মিলিটারি উইকনেস অ্যান্ড অলসো দ্য এনর্মাস ওয়েলথ দ্যাট ইন্ডিয়া হ্যাড। অর্থাৎ যেটা তিনি আগে থেকেই জানতেন যে ভারতের পলিটিক্যাল যে পরিস্থিতি এখন খুব একটা ভালো নেই, ভারতে যে এখন কোনো শক্তিশালী রুলার নেই, তারা সকলেই ছোট ছোট খণ্ডে বিভক্ত। এই সময় ভারতে যারা রাজত্ব করছে রাজপুত রুলাররা, তাদের নিজেদের মধ্যে কোনো ইউনিটি নেই, তারা বিভিন্ন ছোট ছোট জায়গাতে রাজত্ব করছে। এবং এই সময় সব থেকে বড় যে সাম্রাজ্যটা ভারতে রাজত্ব করছে সেটা হচ্ছে চৌহান বংশ। এরা শক্তিশালী হতে পারে, বড় সাম্রাজ্য হতে পারে, কিন্তু এতটাও বড় নয় যে তারা
মানে যে কোনো রুলারকে হারিয়ে দেবেন এরকম ক্ষমতা রাখেন, কারণ তাদের নিজেদের মধ্যে কোনো ইউনিটি নেই। এর আগে শেষ যে বড় সাম্রাজ্যের কথা আমরা পড়ে এসেছি সেটা বহুদিন আগে ভারতে হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের গুর্জর প্রতিহার বংশ। তারপরে ভারতে আর সেরকম কোনো শক্তি নেই। যাই হোক, এখানে ভারতে তো সেই সময় রাজত্ব করছে ছোট ছোট রাজপুত রাজবংশ, এবং তাদের মধ্যে সব থেকে বড় যারা তারা হচ্ছে চৌহান বংশ। সেকেন্ড ব্যাপার হচ্ছে রিলিজিয়াস, ধর্মের দিক থেকেও বিভিন্নভাবে বিভক্ত ছিল ভারত সেই সময়, সোশ্যালি বিভক্ত ছিল, মিলিটারি উইকনেস ছিল। মিলিটারি উইকনেস মানে ভারতের সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল ভারতীয় রুলারদের, কিন্তু প্রবলেমটা হচ্ছে ভারতীয় সৈন্যরা আধুনিক টেকনিকের সঙ্গে অতটা ওয়াকিবহল ছিল না। এবং সেকেন্ড ব্যাপার হচ্ছে ভারতের যারা রাজা ছিল তারা অতটা অশ্বারোহী বাহিনী ব্যবহার করতো না, তার বদলে তারা হাতি বেশি ব্যবহার করতো। অন্যদিকে এই যারা তুর্ক আক্রমণকারী ছিল, তুর্ক রুলার ছিল, তারা প্রত্যেকে খুব ভালো অশ্বারোহী বাহিনী ছিল তাদের হাতে, যেটার অ্যাডভান্টেজ তারা এখানে পেতে পারতো। এবং অবশ্যই ভারতে প্রচুর সম্পদ রয়েছে, এবং এই সম্পদ যে কোনো সেন্ট্রাল এশিয়ান রুলারকে বারে বারে অ্যাট্রাক্ট করেছে। এর আগে মোহাম্মদ গাজনবীকে এটা অ্যাট্রাক্ট করেছে, এবং মোহাম্মদ ঘুরিও সেম জিনিসটা দেখে ভারতের দিকে আসেন। হি অলসো হ্যাড দ্য ডিজায়ার টু স্প্রেড ইসলাম ইন ইন্ডিয়া, এবং তার আরো একটা উদ্দেশ্য ছিল যে ভারতে ইসলাম ধর্মের তিনি প্রচার করবেন, যেটা মোহাম্মদ গজনবীর কিন্তু উদ্দেশ্য ছিল না। মোহাম্মদ গজনবী জাস্ট আক্রমণ করেছিলেন সম্পদের জন্য, কিন্তু মোহাম্মদ ঘুরির অনেকগুলো উদ্দেশ্য ছিল ভারতে আক্রমণ করার। দাস ফর অল দিস রিজন he carried out a number of invasion to establish his rule over India. এই সমস্ত কারণে তিনি ভারতের দিকে আসেন আক্রমণ করতে। এবার আমরা একটু মোহাম্মদ ঘুরির সঙ্গে মোহাম্মদ গজনবীর কম্পারিজন করে নেবো, যে দুজনেই তো তুর্কিশ রুলার ছিলেন, দুজনেই গজনি থেকে আসছেন, দুজনেই ভারতে আক্রমণ করেছেন। এদের দুজনের মধ্যে তফাৎটা কি ছিল? ইট ইজ পেনিট্রেট টু নোট দ্যাট আনলাইক মোহাম্মদ অফ গজনি, মোহাম্মদ ঘুরি ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড টু এস্টাবলিশ এ পার্মানেন্ট এম্পায়ার ইন ইন্ডিয়া। এইটাই হচ্ছে মোহাম্মদ গজনবীর সঙ্গে মোহাম্মদ ঘুরির তফাৎ, সব থেকে বড় তফাৎ। মোহাম্মদ গজনবী ভারতে সাম্রাজ্য বিস্তার করতে চাননি, মোহাম্মদ ঘুরি ভারতে সাম্রাজ্য বিস্তার করার উদ্দেশ্যেই এসেছিলেন। প্রথম তফাৎ এটা, অ্যান্ড নট মেয়ারলি লুকিং ইটস ওয়েল, এবং শুধুমাত্র সম্পদ যেটা আক্রমণ মানে লুট করার জন্য তিনি আসেননি। হিজ ক্যাম্পেন্স ওয়ার ওয়েল অর্গানাইজড, অ্যান্ড হোয়েনেভার হি কনকার্ড এনি টেরিটরি হি লেফট জেনারেল বিহাইন্ড টু গভর্ন ইট ইন হিজ অ্যাবসেন্স। অর্থাৎ মোহাম্মদ ঘুরি যখনই আক্রমণ করেছে সেটা অনেক বেশি অর্গানাইজড আক্রমণ ছিল। তিনি যখনই ভারতে কোনো জায়গা দখল করেছেন সেইখানে একজন করে গভর্নর নিযুক্ত করে তারপরে তিনি সামনের দিকে এগিয়েছেন, বা তিনি আবার নিজের রাজ্যে ফিরে গেছেন। এবং এইভাবেই তিনি ভারতে দুজন গভর্নর নিযুক্ত করেছিলেন, একজনের নাম আমাদের কুতুবউদ্দিন আইবক, আর একজনের নাম ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি। পরবর্তীকালে আমরা এদেরকে দেখব। এবারে এইটার কারণ কি, কোনো একটা জায়গা যখন কেউ দখল করছে সেখানে যদি কোনো একজন রুলার না থাকে, যে দখল করছে সে যদি কোনো একজন প্রতিনিধিকে নিযুক্ত করে না যায়, তাহলে ভারতের যারা রুলার রয়েছে বা তারা সকলেই এসে আবার এই জায়গাটা দখল করে নেবে। সেইটা যাতে না হয়, যেটা মোহাম্মদ গজনবীর সময় হয়েছিল। মোহাম্মদ গজনবী এরকম কোনো গভর্নর নিযুক্ত করতেন না, অতএব তিনি যখন কোনো একটা জায়গা দখল করতেন সেই জায়গাটা এরকম ফ্রি রেখেই আবার তিনি চলে যেতেন, আর এই জায়গাটার উপর কোনো একজন ভারতীয় রুলার এসে আবার দখল করে নিত, আবার সেখানে তিনি আক্রমণ করতেন, এরকম করতেন। কিন্তু মোহাম্মদ ঘুরি এরকম কিছু করেননি, তিনি এইখানে একজন গভর্নর নিযুক্ত করে যেতেন। অতএব এই গভর্নরের কাজ থাকতো এই জায়গাটা, যতটুকু জায়গা দখল করা হয়েছে সেই জায়গাটা প্রোটেক্ট করা, ফার্দার অন্য কেউ এসে এই জায়গাটা যেন দখল না করতে পারে। এইটা একটা বড় তফাৎ। আর একটা তফাৎ তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে মোহাম্মদ গজনি যদি তুমি মানে অ্যাজ এ মিলিটারি মানে সৈন্য ক্ষমতা বা তাদের শক্তির দিক থেকে তুলনা করো, বা মানে যোদ্ধা হিসেবে দুজনের তুলনা করো, তাহলে মোহাম্মদ গজনবী অনেক বেশি শক্তিশালী ছিল মোহাম্মদ ঘুরির থেকে। মোহাম্মদ গজনবী ভারতে 17 বার আক্রমণ করেছিল, তার মধ্যে আমরা আগের দিন দেখেছিলাম মাত্র একটা আক্রমণ, সেটা প্রপারলি সাকসেসফুল হয়নি। তাও সেটার কারণ হচ্ছে ভারতে যে ওইখানের ভূপ্রকৃতি ছিল সেইটার সঙ্গে তারা খাপ খাইয়ে নিতে পারেনি, অর্থাৎ কাশ্মীর আক্রমণ। কিন্তু বাকি 16টা আক্রমণেই তিনি জয়লাভ করেছেন। অন্যদিকে মোহাম্মদ ঘুরি কিন্তু ভারতে অনেকগুলো যুদ্ধে হেরে গেছেন, অনেকগুলো যুদ্ধে আমরা দেখব তিনি হেরে যাচ্ছেন। এই দুটো একটা বড় তফাৎ। যোদ্ধা হিসেবে বা হিসেবে যদি বলো, ওয়ারিয়ার হিসেবে দেখো, তাহলে মোহাম্মদ গজনবী অনেক বেশি শক্তিশালী ছিলেন। ক্লিয়ার?
নেক্সট, এবার আমরা মোহাম্মদ ঘুরি সম্পর্কে আলোচনা করব। 1173 থেকে 1206 খ্রিস্টাব্দ, এইটাই তার সময়কাল। এনাকে বলা হয় রিয়েল ফাউন্ডার অফ দ্য ইসলামিক এম্পায়ার ইন ইন্ডিয়া। ভারতের মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঘুরিকে বলা হয়। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ফার্স্ট এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা পরীক্ষায় প্রশ্ন আসে, এটা তোমাদের মনে রাখতে হবে। There were as many as 7 major invasions of Muhammad Ghuri against India and mostly he emerged as the winner. টোটাল তিনি 7খানা বড় আক্রমণ তিনি 7খানা করেছিলেন ভারতে, যেখানে মোহাম্মদ গাজনবী 17বার আক্রমণ করেছিল, ইনি 7টা আক্রমণ করেছিলেন। তার মধ্যে অধিকাংশ লড়াইতে তিনি জয়লাভ করেছিলেন, কিন্তু বেশ কয়েকটা যুদ্ধে তিনি বড় বড় যুদ্ধে হেরে যান। এবার মোহাম্মদ ঘুরির একটা ভালো দিক হচ্ছে তিনি হেরে গেলেও কিন্তু পিছিয়ে যেতেন না, আবার কিভাবে সেই জায়গাটাকে দখল করা যায় সেই চেষ্টাটা বারংবার তিনি করে গেছেন, এবং তিনি সেই কারণেই সফল হয়েছেন ভারতে একটা সাম্রাজ্য বিস্তার করতে। তো প্রথম যে আক্রমণ আমরা পড়বো সেটা হচ্ছে কনকোয়েস্ট অফ মুলতান অ্যান্ড আপার সিন্ধ। মুলতান এবং সিন্ধ অঞ্চলের যে উপরের অংশটা, সিন্ধু নদীর অববাহিকার যে উপরের অংশটা, সেই জায়গাটা দখল হয় 1175 থেকে 1178 খ্রিস্টাব্দের মধ্যে। এটা তার প্রথম আক্রমণ ছিল, এবং আজকে এই জায়গাটা পাকিস্তানের মধ্যে পড়ে যাচ্ছে। ইন 1175 1175 খ্রিস্টাব্দে হি লেড হিজ ফার্স্ট এক্সপেডিশন এগেন্স্ট মুলতান হুইচ ওয়াজ লার্জলি সাকসেসফুল। তো প্রথম আক্রমণ তিনি 1175 খ্রিস্টাব্দে, এই সালটা খুব ইম্পর্টেন্ট, প্রথম আক্রমণ তিনি করেন 1175 খ্রিস্টাব্দে মুলতানে। এবার এই মুলতান আক্রমণটা তিনি জয়লাভ করেন, ফার্স্ট আক্রমণ, সেখানেই তিনি জয়লাভ করেন, এবং সেম এই বছরেই এই একই আক্রমণের সময়ে তিনি উচ দখল করেন। উচ হচ্ছে আপার সিন্ধ অঞ্চলটা, সিন্ধু নদীর অববাহিকার উপরের অংশটা, এই জায়গাটাও তিনি জয়লাভ করেন। অর্থাৎ প্রথম আক্রমণ তার সফল হয়। এই জায়গাতে যারা রাজত্ব করতো তাদেরকে বলা হচ্ছে ভাট্টি রাজপুত। ভাট্টি রাজপুত মানে রাজপুতদেরই একটা শাখা এটা, ভাট্টি রাজপুতরা এখানে রাজত্ব করতো, তাদের কাছ থেকে এই জায়গাটা ঘুরিদ সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়। নেক্সট আক্রমণ যেটা হচ্ছে কনকোয়েস্ট অফ গুজরাট, 1178 খ্রিস্টাব্দে তিনি গুজরাট আক্রমণ করেন। 3 years later he again marched to conquer Gujarat, but the Chalukya ruler of Gujarat Solanki Bhim II defeated him at the battle of Keadara. এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতে হবে। এইখানে একটা যুদ্ধ হয়েছিল যখন তিনি এর পরের আক্রমণটা করেন, সেকেন্ড যে আক্রমণটা ভারতে করেন সেটা গুজরাট দখল করার উদ্দেশ্যে করেন। গুজরাট অঞ্চলে সেই সময় রাজত্ব করছে ভীম দ্বিতীয়, এবং ইনি সোলাঙ্কি বংশ থেকে বিলং করেন, অর্থাৎ সোলাঙ্কির একটা রাজপুত জাতির আর একটা শাখা সোলাঙ্কি রাজপুত। এদের এই সময় সব থেকে মানে ইনি একজন খুবই শক্তিশালী রুলার ভীম দ্বিতীয়। ইনি মোহাম্মদ ঘুরিকে পরাজিত করে দেন ব্যাটেল অফ কেয়াদারা বা কেয়াদারার যুদ্ধে। এই যুদ্ধটাও তোমাদের মনে রাখতে হবে নামটা, কেয়াদারার যুদ্ধ। এবার নর্মালি হয় কি, এবং এখান থেকে এই যুদ্ধটা ডেঞ্জারাস যুদ্ধ ছিল, মানে কোনো রকমে এখান থেকে তিনি প্রাণ হাতে করে পালান দিয়ে। নর্মালি হয় কি, এরকম যদি একটা আক্রমণ হয় যেখানে কোনো একজন রুলার হেরে যাচ্ছে প্লাস তার প্রাণের সংশয় হয়ে যাচ্ছে, কোনো রকমে সেখান থেকে সে পালাচ্ছে, অন্যান্য রুলার হলে সেই জায়গাটার আশাই ত্যাগ করে দেবে, কিন্তু মোহাম্মদ ঘুরি অন্য রকমের একজন রুলার ছিলেন। তিনি বুঝতে পারেন যে সেই সুদূর গজনি থেকে এসে ভারতে আক্রমণ করা এটা অতটা সহজ কাজ নয়, তার এমন একটা জায়গা দরকার, গজনি এবং ভারতের মাঝখানে এমন একটা জায়গা দরকার যেখানে তিনি একটা বেস তৈরি করতে পারবেন, অর্থাৎ এইখানে তিনি সৈন্যবাহিনী রাখতে পারবেন, তিনি একটা এখানে সেনা ছাউনি বানাতে পারবেন, এবং গজনি থেকে আক্রমণ করার থেকে বেস অঞ্চল থেকে আক্রমণ করা অনেক বেশি সুবিধা হবে, যারা সৈন্য রয়েছে তারা অনেক বেশি এফিসিয়েন্টলি লড়াই করতে পারবে। তো সেই উদ্দেশ্যে তিনি এবার একটা জায়গা দখল করার চেষ্টা করেন, সেটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাব আজকের ভারতের মধ্যেও কিছুটা রয়েছে, পাকিস্তানের মধ্যেও পাকিস্তান পাঞ্জাব বলে কিছুটা অংশ রয়েছে। এই জায়গাটা যদি দখল করা যায় সেটা দুটোর মাঝখানে পড়ে যাচ্ছে, এবং সেই জায়গাটা দখলের জন্য তিনি শুরু করেন প্রিপারেশন। বাট দিস ডিফিট ডিড নট ডিসকারেজ মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরিকে এই যুদ্ধটা ডিসকারেজ করে না, বরঞ্চ তিনি ভাবতে থাকেন কিভাবে মাঝখানে একটা বেস তৈরি করা যায়, রিয়েলাইজিং দ্য নেসেসারি অফ ক্রিয়েটিং এ সুইটেবল বেস ইন পাঞ্জাব বিফোর ভেঞ্চারিং ইনটু দ্য ফার্দার কনকোয়েস্ট অফ ইন্ডিয়া। ভারতে যদি তিনি মনে করেন যে এরপরে আক্রমণ করতে হয় তাহলে পাঞ্জাবকেই তার বেস বানাতে হবে, সেই কারণে তিনি পাঞ্জাব এবং লাহোর অঞ্চলটা দখল করেন 1169 থেকে
সরি 1179 থেকে 1186 খ্রিস্টাব্দ, এই সময় এর মধ্যে একাধিক আক্রমণ এই পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলটা, লাহোর অঞ্চল, সিন্ধ অঞ্চল এইগুলোর ওপর হতে থাকে এবং আলটিমেটলি এই পুরো অংশটা তিনি দখল করে নিতে সক্ষম হন। He thus launched a campaign against the Ghaznabad possessions in Punjab. এই জায়গাটাতে সেই সময় রাজত্ব করতো গজনবী সাম্রাজ্যের রুলাররা। তোমাদের এর আগে বলেছি মনে আছে যে মোহাম্মদ গজনবীর মৃত্যুর পরে সেই জায়গাটা মানে গজনবী সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং সেই জায়গাতে সেলজুক এম্পায়ার চলে আসে এবং গজনবী সাম্রাজ্যের যারা রুলার ছিল, মোহাম্মদ গজনবীর যারা পরবর্তী জেনারেশন ছিল তার পুত্র সেখান থেকে পালিয়ে চলে আসে আজকের পাকিস্তান অঞ্চলে এবং সেই জায়গাটাতে তারা রাজত্ব করতো, ছোট একটা জায়গা নিয়ে রাজত্ব করতো এবং মাঝে মাঝে তারা ভারতে আক্রমণ করতো, কিন্তু সেই আক্রমণগুলো প্রতিহত হয়ে যেত কারণ সেই সময় যারা রাজপুত রুলার ছিল তারা তাদেরকে হারিয়ে দিত। তো এই সময় এই পাকিস্তান অঞ্চলটা, আজকের যে পাকিস্তান অঞ্চল যে জায়গার কথা আমরা পড়ছি, সেই জায়গাতে গজনবী রুলাররা রাজত্ব করতো। তাদেরকে হারিয়ে দিয়ে মোহাম্মদ ঘুরি একাধিকবার আক্রমণ করে তাদেরকে হারিয়ে দিয়ে সেই জায়গাটা দখল করে নেন। অ্যাজ এ রেজাল্ট হি কনকার্ড পেশোয়ার। 1179 খ্রিস্টাব্দে তিনি পেশোয়ার দখল করেন, 1182 খ্রিস্টাব্দে তিনি সিন্ধ দখল করেন এবং 1182 খ্রিস্টাব্দে সিন্ধ দখল করেন এবং 1186 খ্রিস্টাব্দে তিনি পাঞ্জাব এবং লাহোর দখল করেন। তো মোটামুটি 1190 খ্রিস্টাব্দ আস্তে আস্তে পুরো এই অঞ্চলটা সিন্ধ, মুলতান এই সমস্ত জায়গাগুলো চলে আসে মোহাম্মদ ঘুরির আন্ডারে। এবার তার যে বেস বানানোর জায়গাটা ছিল সেটা তিনি কমপ্লিট করে নিলেন। এরপরে তার লক্ষ্য গিয়ে পড়ে ভারতের যে মেন প্রপার যে ওয়েলদি জায়গাটা, সব থেকে সম্পদশালী যে জায়গাটা তার দিকে, সেটা হচ্ছে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল। এই জায়গায় প্রচুর ওয়েলথ ছিল, সেই সময় প্রচুর সম্পদ ছিল এবং এবার তার লক্ষ্য পড়ে এই গাঙ্গেটিক দোয়াব বা গঙ্গার যমুনার যে দোয়াব অঞ্চলটা সেটার দিকে। এবার ভারতের সেই সময় সব থেকে শক্তিশালী যিনি রুলার তার নাম পৃথ্বীরাজ চৌহান। এনারও সেম লক্ষ্য এই গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল, অতএব দুজনের মধ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী এবং এই কারণেই ভারতে আমরা একটা বড় যুদ্ধ, পরপর দুটো যুদ্ধ দেখতে পাবো। একটা হচ্ছে ফার্স্ট ব্যাটেল অফ তরাইন এবং সেকেন্ড ব্যাটেল অফ তরাইন। তো ফার্স্ট ব্যাটেল অফ তরাইন, প্রথম হচ্ছে ফার্স্ট ব্যাটেল অফ তরাইন 1191 1191 খ্রিস্টাব্দে এই যুদ্ধটা হয়। Ghuri's possession of Punjab and his attempt to advance into the Gangetic Doab brought him into direct conflict with the Rajput ruler পৃথ্বীরাজ চৌহান। ইনি চৌহান বংশের শ্রেষ্ঠ রুলার ছিলেন এবং দুজনেরই লক্ষ্য এক, গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলটা দখল করা এবং সেই কারণে দুজনের মধ্যে একটা লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়। অলরেডি পৃথ্বীরাজ চৌহান এই সময় যথেষ্ট শক্তিশালী হয়ে গেছেন এবং একাধিক ছোট ছোট যারা রুলার ছিল এই জায়গাতে তাদেরকে হারিয়ে হারিয়ে তিনি একটা বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। যেমন তিনি দিল্লি অঞ্চলটা দখল করে নিয়েছেন, ঠিক আছে। তো এই দিল্লি এবং হরিয়ানা এই সমস্ত জায়গাগুলো তার আন্ডারে চলে এসছে, ভারতের পাঞ্জাবের একটা অংশ তার আন্ডারে চলে এসছে, গঙ্গার ভ্যালি, গঙ্গার যে সমভূমি অঞ্চল তার একটা বড় অংশ তার আন্ডারে চলে এসছে। তো তিনি একটা বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেলেছেন। এবার এদের মধ্যে সমস্যাটা শুরু হয় ভাতিন্দা অঞ্চলটা দখল করা নিয়ে। ভাতিন্দা অঞ্চলটা হচ্ছে পাঞ্জাবে, আজকে ভারতের যে পাঞ্জাব রয়েছে তার মধ্যে পড়ে এই ভাটিন্ডা অঞ্চলটা। দ্য কনফ্লিক্ট স্টার্টেড উইথ দ্য ক্লেমস অফ তাওয়ার হিন্দ বলে একটা জায়গা, মানে যেটা আজকে ভাতিন্দা নামে পরিচিত, সেই জায়গাটা দখল নিয়ে দুজনের মধ্যে লড়াইটা শুরু হয়। প্রথম থেকেই একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছিল, কিন্তু ফাইনাল ব্যাটেলটা সেটার মেন কারণ হয়ে দাঁড়ায় এই অঞ্চলটা দখল করা নিয়ে। তাওয়ার হিন্দ জায়গাটা তোমাদের মনে রাখতে হবে। ইন দ্য ফার্স্ট ব্যাটেল ফট অ্যাট তরাইন এ প্লেস নিয়ার কার্নাল ইন প্রেজেন্ট হরিয়ানা। এই প্রশ্নটা অলরেডি এসে গেছে যে তরাইন এই অঞ্চলটা আজকের কোথায় অবস্থিত। আজকে এটা হরিয়ানার মধ্যে অবস্থিত, এটাও এসছে, প্লাস পানিপথ কোথায় অবস্থিত এটাও এসছে। যাই হোক, পানিপথ হরিয়ানাতে অবস্থিত, তরাইনও হরিয়ানাতে অবস্থিত, ঠিক আছে। তো তরাইনের যুদ্ধ আমরা এখন পড়ছি। তো প্রথম যুদ্ধ হয় তরাইনের এবং এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হন। যেটা একটু আগে বলছিলাম যে ঘুরি কিন্তু একাধিক যুদ্ধে পরাজিত হয়েছিলেন, কিন্তু প্রত্যেকটা পরাজয় থেকে তিনি শিক্ষা নিয়েছিলেন। এটা একটা বড়
শিক্ষা সবার কাছে, সেটা একজন রুলারের কাছে হোক বা যে কোনো মানুষের কাছে, যে কোনো পরাজয় থেকে কিভাবে শিক্ষা নেওয়া যায়। যেমন আগের পরাজয়টা থেকে তিনি শিক্ষা নিলেন যে এইভাবে লড়াই করা সম্ভব নয়। এই লড়াইটাতে হারার পরে তিনি তার সৈন্যবাহিনীকে আরো বেশি শক্তিশালী করতে হবে এইটা উপলব্ধি করেন, কারণ তার আর্মি সংখ্যায় তো ছোট। ভারতীয় যে রুলাররা ছিল, অর্থাৎ এখন যার সঙ্গে লড়াই হচ্ছে আমাদের পৃথ্বীরাজ চৌহান, তার আর্মি অনেক বড় ছিল। তাদের সঙ্গে যদি প্রপারলি লড়াই করতে হয় কম আর্মি নিয়ে, তাহলে সেই আর্মিকে অনেক বেশি শক্তিশালী হতে হবে, এই জিনিসটা উপলব্ধি করেন মোহাম্মদ ঘুরি। আর অন্যদিকে ভারতীয় রুলারদের একটা প্রবলেম ছিল যে তারা ফার্দার আক্রমণ করে যে এদেরকে এখান থেকে সরিয়েই দেবে, সেই চেষ্টাটা করতো না। পৃথ্বীরাজ চৌহান চাইলে এই সময় অনায়াসে পাঞ্জাবে আক্রমণ করতে পারত এবং অনায়াসে সেখান থেকে মোহাম্মদ ঘুরির যে বেসটা রয়েছে সেটাকে সরিয়ে দিতে পারত, কিন্তু পৃথ্বীরাজ চৌহান সেই কাজটা করে না, যার ফলে মোহাম্মদ ঘুরি একটা সময় পেয়ে যায়, 1 বছরের একটা বড় সময় পেয়ে যায় তার আর্মিকে পুনরায় পুনর্গঠন করার জন্য। তো যাই হোক, ফার্স্ট ব্যাটেল অফ তরাইন, এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হন এবং কোনো রকমে তিনি মৃত্যু বাঁচিয়ে পালিয়ে যান। এখানেও সেম ঘটনা ঘটে আগের যুদ্ধের মতো, কোনো রকমে তিনি এই জায়গা থেকে পালিয়ে যেতে সক্ষম হন। ঠিক আছে, পৃথ্বীরাজ চৌহান ভাটিন্ডা দখল করে নেন, যে জায়গাটা নিয়ে যুদ্ধের সূত্রপাত হয়েছিল, ভাটিন্ডা দখল করা নিয়ে প্রবলেমটা শুরু হয়েছিল, ভাটিন্ডা জায়গাটা দখল করে নেন এবং তিনি কোনো রকম চেষ্টা করেন না পাঞ্জাব অঞ্চল থেকে মোহাম্মদ ঘুরিকে সরিয়ে দেওয়ার, যার ফলে মোহাম্মদ ঘুরি এই সময় সুযোগ পেয়ে যায়। এবং পরের বছর যে যুদ্ধটা হয়, সেকেন্ড ব্যাটেল অফ তরাইন, ভারতের ইতিহাসের পুরো দিশা চেঞ্জ করে দেয় এই যুদ্ধটা। ভারতের ইতিহাসের সময়, আমরা যে মেনলি যে সময়টাকে আমরা বলি মধ্যকালীন ভারতের ইতিহাস, সেইটার একটা সূত্রপাত এই যুদ্ধটার মাধ্যমে হয়ে যায়। সেকেন্ড ব্যাটেল অফ তরাইন 1192 1192 খ্রিস্টাব্দে এই যুদ্ধটা হয় এবং এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন এবং মোহাম্মদ ঘুরি এই যুদ্ধে জয়লাভ করেন। মেন্সে এরকম কোশ্চেন আসে যে এই যুদ্ধগুলো সম্পর্কে ডিসকাস করতে বলা হয়, বা এই সময় সম্পর্কে তোমাদের কোশ্চেন আসতে পারে, বা আমাদের একটু জেনে রাখাও দরকার, যেহেতু আমরা ডিটেলসে পড়ছি। এই যে জিনিসগুলো দেখছো, এইগুলো কিন্তু এই বইটাতে নেই, মানে আমাদের পুনাম দালাল দইয়ার বইতে নেই, কারণ পুনাম দালাল দইয়া ডাইরেক্ট ফ্যাক্টের উপরে লেখা। এই জিনিসগুলো আমি নিয়েছি সতীশ চন্দ্র থেকে, তো সেইগুলো তোমরা জানতে পারছো এখানে, সেই কারণে আমি একটু অ্যাড করে করেছি যাতে তোমাদের সুবিধা হয় কিছু জিনিস জানা। বলা হয় যে মোহাম্মদ ঘুরির যে সৈন্যবাহিনী ছিল সেখানে ছিল 1,20,000 সৈন্য, টোটাল 1,20,000 সৈন্য ছিল। অন্যদিকে পৃথ্বীরাজ চৌহানের যে সৈন্যবাহিনী ছিল তাতে 3 লাখ সৈন্য ছিল। এবার এই সংখ্যাটা কতটা সত্যি সেটার একটা ডাউট রয়েছে, কিন্তু পৃথ্বীরাজ চৌহানের সৈন্যবাহিনী অনেক বড় ছিল। কিন্তু মোহাম্মদ ঘুরি যেটা উপলব্ধি করেছিলেন যে ভারতের রুলারদের মেন, যদি তাদেরকে হারাতে হয় তাহলে আমাদের অশ্বারোহী বাহিনীকে শক্তিশালী করতে হবে, আমাদের দ্রুত আক্রমণ করতে হবে। সেই কারণে এই আর্মিতে, মোহাম্মদ ঘুরির আর্মিতে প্রায় মানে একটা বিশাল বড় ছিল, অশ্বারোহী বাহিনী ছিল, প্লাস 10,000 আর্চার ছিল। আর্চার মানে হচ্ছে তীরন্দাজ, যেগুলো তিনি উপলব্ধি করেছিলেন যে এইভাবে হারানো যেতে পারে, সেই হিসাবে তিনি সেই জিনিসগুলো করেন। ঠিক আছে, নেক্সট, as soon as পৃথ্বীরাজ রিয়েলাইজ দ্য নেচার অফ ঘুরির থ্রেট, প্রথম দিকে হয় কি যে প্রথম যুদ্ধে জয়লাভ করার পরে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে অতটা পাত্তা দিতেন না, মানে আছে ঠিক আছে আক্রমণ করতে পারে আবার আমি হারিয়ে দেবো, এরকম একটা ব্যাপার ছিল। অন্যদিকে পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে এই সময় যারা এই সময় ভারতীয় রুলার ছিল তাদের প্রত্যেকের একটা প্রবলেম ছিল, কারণ পৃথ্বীরাজ চৌহান একটা বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং সেই কারণে তিনি একাধিক রুলারকে হারিয়ে দিয়েছিলেন, যার ফলে বড় বড় যারা রুলার ছিল তারা কেউ সেকেন্ড ব্যাটেল অফ তরাইন বা তরাইনের দ্বিতীয় যুদ্ধ যখন পৃথ্বীরাজ চৌহান উপলব্ধি করেন যে মোহাম্মদ ঘুরি যথেষ্ট শক্তিশালী হয়ে গেছে, তখন তিনি চেষ্টা করেন ভারতের যারা রুলার রয়েছে তাদেরকে একত্রিত করার, যেটা হয়ে ওঠেনি। এই সময় সব থেকে বড় যিনি রুলার, মানে এখান থেকে তোমরা এটা জানো যে জয়চাঁদ এই সময় একজন বড় রুলার, কনৌজে তিনি রাজত্ব করতেন, তিনি সাহায্যই করেননি পৃথ্বীরাজ চৌহানকে।
যেটা বলছিলাম, পৃথ্বীরাজ চৌহানের আর্মিতে পৃথ্বীরাজ ইজ সেড টু হ্যাভ ফিল্ড এ ফোর্স অফ 3 লাখ ইনক্লুডিং এ লার্জ বডি অফ ক্যাভেলরি অ্যান্ড 300 এলিফ্যান্টস। মেনলি যেটা ভারতীয় রুলাররা হাতির ওপরে বেশি জোর দিত। হাতি শক্তিশালী হতে পারে কিন্তু হাতি দ্রুতগামী নয়, এই অ্যাডভান্টেজটা এখানে মোহাম্মদ ঘুরি নিয়ে চলে যায়। 3 লাখের সৈন্যবাহিনীকে 1,20,000 সৈন্যবাহিনী এসে হারিয়ে দেয়। ইট ইজ pertinent to note that the Turkish cavalry used the superior technologies, যেটা বলছি করছি যে আমরা তুর্কিশ সৈন্যবাহিনীর যে অশ্বারোহী বাহিনী ছিল তার তারা দুটো পদ্ধতি অবলম্বন করত, যে দুটো সেই সময়ে অন্য কেউ ইউজ করতো না। সেই টেকনিকগুলোর জন্য তাদের অশ্বারোহী বাহিনী এমনিতেই শক্তিশালী ছিল, আরো বেশি শক্তিশালী হয়ে যায়। প্রথমটা হচ্ছে ইউজ অফ হর্স শু, ঘোড়ার পায়ে মানে লোহার একটা কি বলবো এক রকমের লোহার ইউজ করতো, জুতো টাইপের জিনিস ইউজ করতো ঘোড়ার জন্য। এক্স্যাক্টলি কি বলে আমার মনে পড়ছে না। যার ফলে কি হতো, ঘোড়া অনেক বেশি দ্রুতগামী হতো। এমনি ঘোড়া খুব দ্রুতগামী, তার থেকেও বেশি দ্রুতগামী হয়ে যেত। আর সেকেন্ড হচ্ছে ইউজ অফ আয়রন স্টিরাপ। স্টিরাপ শব্দের অর্থ হচ্ছে লাগাম। এই দুটো জিনিস ব্যবহার করা, একদিকে ঘোড়া আরো বেশি দ্রুতগামী হচ্ছে, প্লাস ঘোড়াকে আরো ভালোভাবে কন্ট্রোল করা যাচ্ছে, যার ফলে এই যুদ্ধটাতে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন। এরপরে বলা হয় যে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে কিছুদিনের জন্য অ্যালাউ করেন যে তিনি আজমের অঞ্চল থেকে রাজত্ব করেন, কারণ মোহাম্মদ ঘুরির নাম দিয়ে এবং পৃথ্বীরাজ চৌহানের নাম দিয়ে কয়েন কিছু পাওয়া গেছে এই জায়গা থেকে। এখান থেকে মনে করা হয় যে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির আন্ডারে কিছুদিন রাজত্ব করেছেন, তারপরে তার কোনো খোঁজ পাওয়া যায় না, হয়তো তাকে হত্যা করে দেওয়া হয়। এবার চাঁদবরদই এর নাম তোমরা শুনেছো। চাঁদবরদই যিনি পৃথ্বীরাজ রচনা করেছেন, সেখানে অন্য কাহিনী লেখা রয়েছে। সেখানে বলা হয় যে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে হত্যা করে দিয়েছিলেন, যদিও সেই কাহিনী প্রপার নয়, ওটা অনেকটা বেশি এক্সাগারেটেড, অর্থাৎ অনেকটা বেশি বানিয়ে লেখা বা একটা কাল্পনিক রচনা বলতে পারো। কিন্তু মেন যেটা ঐতিহাসিকরা এখন মনে করেন সেটা হচ্ছে হি ওয়াজ অ্যালটেড টু রুল ওভার আজমের ফর সাম টাইম। কিছুদিন তিনি আজমেরে রাজত্ব করতেন। অ্যাজ দ্য কয়েন্স পার্টেনিং টু দ্য পিরিয়ড বিয়ার লেজেন্ড পৃথ্বীরাজ দেবা। যে কয়েনটা এই সময় পাওয়া গেছে সেখানে একদিকে লেখা ছিল পৃথ্বীরাজ দেবা অর্থাৎ পৃথ্বীরাজ চৌহানের নাম, এবং অন ওয়ান সাইড অ্যান্ড দ্য ওয়ার্ড শ্রী মোহাম্মদ সাম অন দ্য আদার, এবং সেই কয়েনের উল্টো পিঠে শ্রী মোহাম্মদ সাম লেখা ছিল, এবং মোহাম্মদ সাম হচ্ছে মোহাম্মদ ঘুরিরই আর একটা নাম। তো এর থেকে মনে করা হচ্ছে যে জায়গাতে তিনি রাজত্ব করতেন। এই যে কয়েনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের এই সময়কার কয়েন। ক্লিয়ার? তো যাই হোক, এরপরে মনে করা হয় যে পৃথ্বীরাজ চৌহান চেষ্টা করছিলেন যে কিভাবে আবার তার সৈন্যবাহিনী পুনর্গঠন করা যায় এবং এই মোহাম্মদ ঘুরিকে হারানো যায়। আর মোহাম্মদ ঘুরি যখনই এটা বুঝতে পারেন, সঙ্গে সঙ্গে পৃথ্বীরাজ চৌহানকে হত্যা করে দেন। এটা আজকের ঐতিহাসিকরা মনে করেন। তো যাই হোক, এরপরে পৃথ্বীরাজ চৌহানের পরে এই আজমের অঞ্চলে পৃথ্বীরাজ চৌহানের পুত্রকে বসানো হয় এই সিংহাসনে। এনার পুত্র কিছুদিন রাজত্ব করে, কিন্তু পৃথ্বীরাজ চৌহানের পুত্র আবার মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে বিদ্রোহের চেষ্টা করে, এবং সেই কারণে এখান থেকে এই আজমের অঞ্চল থেকে পৃথ্বীরাজ চৌহানের পুত্রকেও সরিয়ে দেওয়া হয়, এবং এই জায়গাটা পুরোপুরি চলে আসে মোহাম্মদ ঘুরির সাম্রাজ্যের মধ্যে। এখান থেকে পৃথ্বীরাজ সন মুভ টু রণথম্বর অ্যান্ড ফাউন্ডেড এ নিউ পাওয়ারফুল চৌহান কিংডম দেয়ার। তো পৃথ্বীরাজ চৌহানের যিনি পুত্র ছিলেন, তিনি এই আজমের অঞ্চল থেকে যখন তাকে সরিয়ে দেওয়া হয়, তখন সেখান থেকে তিনি চলে যান রণথম্বরে, এবং সেখানে একটা আবার চৌহান বংশের প্রতিষ্ঠা হয়, এবং তারা এবার রণথম্বর থেকে কিছুদিন শাসন করে। এইভাবে ধীরে ধীরে যে চৌহান বংশ ছিল তাদের ইতিহাস এইভাবে শেষ হয়। নেক্সট হচ্ছে ক্যাপচার অফ দিল্লি অ্যান্ড আজমের। দ্য তুর্কিশ আর্মি, যেটা আমরা একটু আগে বললাম যে একে সরিয়ে দেওয়ার পরে, পৃথ্বীরাজ চৌহানের পুত্রকে সরিয়ে দেওয়ার পর দিল্লি, আজমের এই সমস্ত অঞ্চলগুলো সবই মোহাম্মদ ঘুরির সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এর পরের যে যুদ্ধটা হয় সেটা আরো একটা ইম্পর্টেন্ট যুদ্ধ, যেটা হচ্ছে ব্যাটেল অফ চান্দোয়ারের যুদ্ধ 1194 1194 খ্রিস্টাব্দের যুদ্ধটা। এবার 1192 খ্রিস্টাব্দের সেকেন্ড ব্যাটেল অফ তরাইন বা তরাইনের দ্বিতীয় যুদ্ধ জয়লাভ
কোনো লাভ হতো না যদি না এই চান্দোয়ারের যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করতেন। তো এক কথায় বলা যেতে পারে, যদি কোশ্চেন আসে বা যদি তোমাকে আমি কোশ্চেন করি যে কি কোন ঘটনাটা ভারতে তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠার পেছনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাহলে শুধু তরাইনের দ্বিতীয় যুদ্ধ বললে হবে না, সেখানে এই ব্যাটেল অফ চান্দোয়ার বা চান্দোয়ারের যুদ্ধকেও মেনশন করতে হবে। এই যুদ্ধটারও যথেষ্ট বড় ভূমিকা রয়েছে। ঘুরি ডিফিটেড জয়চাঁদ দ্য রুলার অফ কনৌজ অফ দ্য গাহেডওয়াল ডাইনেস্টি, দাস দ্য ব্যাটেল অফ তরাইন অ্যান্ড চান্দোয়ার, এখানে ডাইরেক্টলি বলে দেওয়া হচ্ছে দেখো বইতে, দাস দ্য ব্যাটেল অফ তরাইন অ্যান্ড চান্দোয়ার লেড দ্য ফাউন্ডেশন অফ তুর্কিস রুল ইন নর্দার্ন ইন্ডিয়া। এই জায়গাটা অবশ্যই মনে রাখবে, যারা মেন্সে লিখতে যাবে তারা এই পয়েন্টটা অবশ্যই মেনশন করবে যে এই দুটো যুদ্ধের মাধ্যমেই অ্যাকচুয়ালি ভারতে তুর্কির সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে, শুধুমাত্র তরাইনের যুদ্ধের কারণে কিন্তু হয়নি। আর এই জয়চাঁদ যিনি গায়েডওয়ালরাও একটা রাজপুত ডাইনেস্টি ছিল, তাদের একজন রুলার ছিলেন। এরপরে মোহাম্মদ ঘুরি যেমন কোনো একটা জায়গা দখল করার পরে সেখানে একজন করে জেনারেল নিযুক্ত করেন, সেইভাবে তিনি কুতুবুদ্দিন আইবককে এখানকার জেনারেল নিযুক্ত করেন। আফটার দ্য ইনভেশন কুতুবুদ্দিন আইবক ওয়াজ মেড দ্য ভাইসরয় অফ মোহাম্মদ ঘুরি, এই জায়গার জেনারেল হয়ে যান বা ভাইসরয় হয়ে যান কুতুবুদ্দিন আইবক, যিনি মোহাম্মদ ঘুরির একজন তুর্কিশ দাস ছিলেন। ধীরে ধীরে তিনি তার ক্ষমতা বৃদ্ধি করেন, তার শক্তি বৃদ্ধি করেন এবং এক সময় তিনি এখানে ভাইসরয় হিসেবে নিযুক্ত হন। এরপরে তিনি পুরো ভারতের একটা পুরো বংশই প্রতিষ্ঠা করবেন। যখন তার সম্পর্কে পড়বো আরো ডিটেলসে এনার সম্পর্কে জানবো। ওকে, এবার কুতুবুদ্দিন আইবককে সিংহাসনে প্রতিষ্ঠা করার পর, মানে ভাইসরয় নিযুক্ত করার পর মোহাম্মদ ঘুরি ফিরে চলে যান গজনিতে। After this, Ghori returned to Ghazni to carry out the conquest in the western frontier, কারণ এই সময় ঘুরিদ সাম্রাজ্যের পশ্চিম অংশে, অর্থাৎ যে দিকটাতে খোয়ারিজম এম্পায়ার রাজত্ব করত, সেই দিক থেকে আক্রমণ আসছিল, সেই কারণে তিনি চলে যান গজনিতে। Leaving the affairs of India in the hand of the trusted slave general কুতুবুদ্দিন আইবক, who continued to conquest India. তো পুরোপুরি দায়িত্ব তিনি কুতুবুদ্দিন আইবককে দিয়ে গেছিলেন এবং কুতুবুদ্দিন আইবককে তিনি খুবই বিশ্বাস করতেন, তাকে দিয়ে তিনি চলে যান। এবং কুতুবুদ্দিন আইবক যে কাজটা মোহাম্মদ ঘুরি ভারতে করতে চেয়েছিল সেটা কন্টিনিউ করে, অর্থাৎ ভারতের আরো সাম্রাজ্য বিস্তার। এরপরে পুরো ঘটনাটা ঘটবে, যে জয়গুলো হবে সবই কুতুবুদ্দিন আইবক করবেন এবং তার সঙ্গে বখতিয়ার খিলজি, তার সম্পর্কেও বলতে হবে, তারা দুজন মিলে করে। কনকোয়েস্ট অফ গুজরাট, বুন্দেলখণ্ড, বেঙ্গল অ্যান্ড বিহার 1195 থেকে 1202 খ্রিস্টাব্দ। এই সময় পুরো ইতিহাসটা হচ্ছে দুজন জেনারেল, একজন হচ্ছেন কুতুবুদ্দিন আইবক, অন্যজন হচ্ছেন বখতিয়ার খিলজি, এরা দুজনই এগিয়ে নিয়ে যাবেন। এর আগে আমরা একটা সময় দেখেছিলাম যে গুজরাটে ভীম দ্বিতীয়র কাছে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়ে গেছিলেন। সেই আক্রমণটার পরে আর ওই গুজরাটে তুর্কিসরা আক্রমণ করেনি। এই সময় এসে আবার গুজরাটের উপর আক্রমণ হয়। ইন 1195 1195 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক ক্যাপচার্ড আলিগড় অ্যান্ড রণথম্বর। কুতুবুদ্দিন আইবক আলিগড় এবং রণথম্বর দখল করে নেন এবং রণথম্বর সম্পর্কে একটু আগে বললাম যে সেই জায়গাতে রাজত্ব করত পৃথ্বীরাজ চৌহানের পুত্র, তাকে হারিয়ে দিয়ে তিনি সেই জায়গাটা দখল করে নেন। নেক্সট তিনি অ্যাটাক করেন ভীম দ্বিতীয়, সেই ভীম দ্বিতীয় যিনি সোলাঙ্কি বংশের রুলার এবং যিনি মোহাম্মদ ঘুরিকে পরাজিত করে দিয়েছিলেন। এবং এই ভীম দ্বিতীয় কুতুবুদ্দিন আইবককেও পরাজিত করে দেন। ইনি একজন খুবই শক্তিশালী রুলার ছিলেন ভীম দ্বিতীয়, তিনি কুতুবুদ্দিন আইবককেও এবার পরাজিত করে দেন। কিন্তু আইবক এরপরে আবার একবার আক্রমণ করে, তখন ভীম দ্বিতীয় পরাজিত হয়ে যান এবং গুজরাট জায়গাটা তিনি দখল করেন আলটিমেটলি। ক্লিয়ার? এরপরে কুতুবুদ্দিন আইবক বুন্দেলখণ্ড দখল করেন। বুন্দেলখণ্ডে সেই সময় রাজত্ব করত চান্ডেল বংশ, চান্ডেল রাজপুতদের সম্পর্কে আমি অলরেডি পড়িয়ে এসেছি। তো তাদেরকে পরাজিত করে তিনি বুন্দেলখণ্ড অঞ্চলটা দখল করে নেন। অন্যদিকে বখতিয়ার খিলজি 1197-তে বিহার দখল করেন, 1202 খ্রিস্টাব্দে বেঙ্গল বাংলা দখল করেন। এই দুটো আক্রমণ বা বখতিয়ার খিলজি সম্পর্কে আমাদের একটু জানতে হবে, এর আক্রমণ সম্পর্কে, এবং ফাইনালি এখানে কি হলো, বখতিয়ার খিলজি হঠাৎ করে কোথায় হাওয়া হয়ে গেল সেটাও আমাদের জানতে হবে। A Khilji officer, Bkhtiar Khilji, whose uncle was fought at the Battle of Torain, had been appointed in charge of some of the area beyond Benares. তখনও পর্যন্ত বিহার দখল হয়নি, তখনও পর্যন্ত আমাদের বাংলা দখল হয়নি।
সেই সময় যতটুকু বেনারস অব্দি যে অঞ্চলটা এই ঘুরিদ সাম্রাজ্য বিস্তার হয়েছে, এই বেনারস অঞ্চল বা এইটুকু জায়গাতে তিনি বখতিয়ার খিলজিকে নিযুক্ত করেন। মোহাম্মদ ঘুরি বখতিয়ার খিলজিকে নিযুক্ত করেন। বখতিয়ার খিলজি, এনার পরিচয় হচ্ছে বখতিয়ার খিলজির কাকা তরাইনের যুদ্ধে একে সাহায্য করেছিলেন, মোহাম্মদ ঘুরিকে সাহায্য করেছিলেন, এবং তারপরে বখতিয়ার খিলজি অ্যাজ এ জেনারেল মোহাম্মদ ঘুরির সৈন্যবাহিনীতে যোগদান করেন। সেখান থেকে তিনিও শক্তিশালী হতে শুরু করেন এবং তারপরে তিনি এই বেনারসের একজন গভর্নর হিসেবে নিযুক্ত হন। ক্লিয়ার? এবার বেনারসের পরেই পড়ে যাচ্ছে বিহার অঞ্চলটা, বিহারের পরেই পড়ে যাচ্ছে বাংলা। বখতিয়ার খিলজিকে যখন এখানে নিযুক্ত করা হয়, সেইখান থেকে তিনি ফার্দার বিহারের দিকে আক্রমণ করবেন এবং ফাইনালি বাংলার দখল করে তিনি আসামের দিকে যাবেন এবং সেখানে গিয়ে তিনি হেরে যাবেন। He had make advantage to make frequent raids into Bihar. এইখান থেকে তিনি বারংবার বিহারে আক্রমণ করতে শুরু করেন এবং বিহারে এই সময় প্রপার কোনো রুল ছিল না। হ্যাঁ, লক্ষণ সেন মানে আমাদের সেন বংশর রাজত্ব ছিল, কিন্তু সেন বংশ আস্তে আস্তে দুর্বল হতে শুরু করেছে। বিহার অঞ্চলটা মেনলি সেন বংশের হাতে থাকলেও অতটা বেশিও সেই জায়গায় তারা শক্তিশালী ছিল না, মেনলি তারা বাংলা অঞ্চলেই বেশি শক্তিশালী ছিল। তো বিহার জায়গাটা আস্তে আস্তে তিনি দখল করেন এবং এরপরে তার আক্রমণের লক্ষ্য গিয়ে পড়ে বাংলার দিকে। এই বিহার যখন তিনি আক্রমণ করছেন, সেই সময় তিনি একাধিক আক্রমণের মাধ্যমে এই সময় যে বুদ্ধিস্ট মনেস্ট্রিগুলো এখানে ছিল, অর্থাৎ নালন্দা, বিক্রমশিলা, এগুলোকে তিনি ধ্বংস করে দেন এবং বলা হয় যে এখানে তিনি পুরো আগুন ধরিয়ে দিয়েছিলেন এবং 3 মাস ধরে এখানকার যে লাইব্রেরি ছিল সেগুলো পুড়েছিল, মানে ধোঁয়া বেরিয়েছিল 3 মাস ধরে। তো বিশাল বড় লাইব্রেরি ছিল, ভারতের প্রচুর ইতিহাস বা ভারতের প্রচুর সম্পদ এখানে নষ্ট হয়ে যায় এই আক্রমণের ফলে। নেক্সট, এই আক্রমণগুলো করার সাথে সাথে তিনি বাংলাতে যাওয়ার পথও খুঁজে, মানে পথ সম্পর্কেও জানতে পারেন এবং বাংলা এই সময় একটা খুবই ধনবান রাজ্য ছিল প্রথম থেকেই, এবং বাংলার ওপরে সবার লোভ সেই সময় থেকেই ছিল। এই সময়ে আমরা বখতিয়ার খিলজির দেখছি, এরপরে আমরা দেখব শেরশাহ বাংলা দখল করতে চেয়েছিলেন, পরে ইংরেজরা, প্রত্যেকেই বাংলার ওপর একটা নজর ছিল কারণ বাংলাতেও প্রচুর সম্পদ ছিল। Making careful preparation, Bakhtiyar Khilji marched with an army towards Nadia, a pilgrim center where the Sen ruler Lakhon Sen had built a palace and to which he had gone on pilgrimage. একটা কথা এখানে বলা হয়, অনেক ইতিহাস বইতেই বলা রয়েছে, দেখবে যে লক্ষণ সেন এখানে পালিয়ে গিয়েছিলেন, এই কথাটা বলেই ছেড়ে দেওয়া হয়। এবার আমরা যারা পড়ি, যারা এই বইগুলো পড়ছি, মানে এরকম কিছু বই যদি তোমাদের নজরে পড়ে, তাহলে আমাদের মাথায় কি আসে যে লক্ষণ সেন খুব দুর্বল একজন রুলার ছিলেন, তিনি ভয়ের চোটে পালিয়ে গেছিলেন। কিন্তু আসল ঘটনাটা কোথাও বলা হয় না। এইটা আমরা যেখান থেকে পড়ছি সেটা হচ্ছে সতীশচন্দ্রতে এটা বলা হয়েছে, কারণ সতীশচন্দ্র একজন নো ডাউট একজন বড় ঐতিহাসিক, তিনি এইগুলো প্রপারলি ডিসকাস করে গেছেন, এই কারণে সতীশচন্দ্রের বইটাও খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, এখানে তিনি বলছেন যে লক্ষণ সেন কিন্তু একজন বড় শক্তিশালী রুলার ছিলেন, তিনি দুর্বল রুলার ছিলেন না, কারণ তার পিতা যখন বল্লাল সেন রাজত্ব করত সেই সময় লক্ষণ সেন একাধিক যুদ্ধে জয়লাভ করেছিলেন, প্রচুর বড় সাম্রাজ্য বল্লাল সেনের সময় স্থাপন হয়েছিল এবং তার বিশেষ মানে প্রায় অধিকাংশ কৃতিত্বটা যায় এই লক্ষণ সেনের হাতে। প্রবলেমটা এখানে যেটা হয়, নদিয়া বা বলতে পারো নবদ্বীপ, যেটা লক্ষণ সেনের সেকেন্ড রাজধানী ছিল, এখানে তিনি মাঝে মাঝে ছুটি কাটাতে যেতেন। এই জায়গাটা, নদিয়া অঞ্চলটা একটা বড় তীর্থস্থান, অবশ্যই একটা বড় তীর্থস্থান, প্লাস এই জায়গাতে সেই সময় একটা ছিল, মানে শিক্ষা কেন্দ্র ছিল, যারা পড়াশুনো করতে যেত তারা এই নদিয়া বা নবদ্বীপ অঞ্চলে থাকতো, সেখানে পড়াশুনো করতো। যেমন করে নালন্দা বা বিক্রমশিলা দেখি, নদিয়া অঞ্চলটাও বা নবদ্বীপ অঞ্চলটাও সেই সময় বাংলার একটা শিক্ষা কেন্দ্র ছিল। লক্ষণ সেন এখানে একটা রাজপ্রাসাদ বানিয়েছিলেন এবং সেখানে তিনি মাঝে মাঝে ছুটি কাটাতে যেতেন, পরিবার সহ তিনি সেখানে ছুটি কাটাতেন, সেখানে পড়াশুনো করতেন। লক্ষণ সেন একজন খুবই বিদ্বান ব্যক্তিও ছিলেন। এবার যখন তিনি ছুটি কাটাতে যেতেন, স্বাভাবিকভাবে তিনি সঙ্গে সৈন্যবাহিনী নিয়ে যাবেন না। এখানেও যখন এই আক্রমণের কথা আমরা পড়ছি, সেই সময়ও তিনি ছুটি কাটাতে গেছেন এবং তিনি সেখানে কোনো সৈন্যবাহিনী নিয়ে যাননি। এই সময় অতর্কিত আক্রমণ হয় বখতিয়ার খিলজির তরফ থেকে।
এখানে বলা হয় যে বখতিয়ার খিলজি মাত্র কয়েকজন অশ্বারোহী বাহিনী নিয়ে জাস্ট এটা দেখার জন্য, একটা ফলস আক্রমণ দেখানোর জন্য এসেছিলেন। আর সেই সময় অত বেশি খবর তো প্রচার হতো না যে কজন সৈন্য আসছে বা কি, এটা তো স্যাটেলাইট ইমেজ তো আর দেখা যেত না। লক্ষণ সেন ভাবেন যে এখানে একটা বড়সড় তুর্কিজ আক্রমণ হচ্ছে, তার কাছে সৈন্যবাহিনী নেই, অতএব যে কোনো সময় মানে এখানে যদি আক্রমণ হয় তাকে হত্যা করে দেবে বা তিনি মারা যাবেন, দখল হয়ে যাবে, সেই জন্য তিনি পালিয়ে যান। এইটা হচ্ছে মেন কারণ, যেটা কোনো অনেক জায়গাতেই বলা হয় না। Bakhtiar Khilji made a sudden attack on the palace and created a great confusion. The Sen ruler Lakhon Sen had been a noted warrior. এখানে বলাই হচ্ছে যে লক্ষণ সেন একজন খুব শক্তিশালী রুলার ছিলেন, কিন্তু এখানে যে কনফিউশনটা তৈরি হয়েছিল যে কতজন আক্রমণ করছে, কত বড় আর্মি, সেই সমস্ত ভেবে লক্ষণ সেন এখান থেকে পালিয়ে যান। Turkish army had arrived. He slipped away by the back door. এখান থেকে তিনি পালিয়ে যান। তো বখতিয়ার খিলজি এখানে প্রচুর লুটপাট করেন। এটা 1204 খ্রিস্টাব্দের ঘটনা বলা হচ্ছে। এখানে প্রচুর লুটপাট করেন, পুরো জায়গাটা দখল করে নেন। এবার বখতিয়ার খিলজি খুব সহজে লক্ষণ সেনের যে রাজধানী ছিল লক্ষণাবতী, সেখানে আক্রমণ করেন এবং সেই জায়গাটা দখল করে নেন। কারণ লক্ষণ সেন পালিয়ে গেছেন, তিনি এখনো আর্মি করতে পারেননি, অর্গানাইজ করতে পারেননি। তখনই এসে এই লক্ষণাবতী জায়গাটা দখল হয়ে যায় এবং এইখান থেকে লক্ষণ সেন চলে যান সোনারগাঁওতে। সোনারগাঁও আজকের বাংলাদেশে পড়ে যাচ্ছে। সেই জায়গাতে তিনি গিয়ে সেইখানে তার আবার সেন বংশ কিছুদিন রাজত্ব করে। তারপরে আরো পরে সেন বংশের পতন হবে। সেন বংশ সম্পর্কেও আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। তো যাই হোক, এইটা হচ্ছে সেনদের ইতিহাস। এই সময় বাংলা কিভাবে তুর্কিজ আক্রমণের দ্বারা দখল হয়ে যায়, এটা আমরা কমপ্লিট করলাম। এবার এই সমস্ত ঘটনা ঘটার পরে বখতিয়ার খিলজিকে একজন প্রপার গভর্নর হিসেবে বা জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়। আলাউদ্দিন বখতিয়ার খিলজি ওয়াজ ফর্মালি অ্যাপয়েন্টেড দ্য গভর্নর অফ বেঙ্গল। এবার তিনি প্রপারলি, আগে যে বেনারসে তাকে নিযুক্ত করা হয়েছিল, প্রপার গভর্নর তিনি ছিলেন না, কিন্তু এই বাংলাতে তাকে একদম প্রপার গভর্নর হিসেবে নিযুক্ত করেন মুইজউদ্দিন, অর্থাৎ আমাদের মোহাম্মদ ঘুরি। কিন্তু নিযুক্ত করলেও বখতিয়ার খিলজি প্রায় এখানে স্বাধীন হিসাবেই রাজত্ব করতেন। কোনো মানে অন্যদিকে আমরা যদি এর দিকে দেখি, কুতুবুদ্দিন আইবকের দিকে দেখি, কুতুবুদ্দিন আইবক কিন্তু মোহাম্মদ ঘুরির সঙ্গে কনসাল্ট করে মোহাম্মদ ঘুরি যেরকম চাইতেন সেইভাবে আক্রমণগুলো করতেন। এখানে বখতিয়ার খিলজি এরকম ছিলেন না, তিনি স্বাধীনভাবেই রাজত্ব করতেন এবং স্বাধীনভাবেই আক্রমণ করতেন, এবং সেইটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। বাট হি ওয়াজ নট টু এনজয় দ্য পজিশন ফর লং। সেখানে তিনি বেশি দিন ছিলেনও না। হি ফুলিশলি underlook at expedition into the ব্রহ্মপুত্র ভ্যালি ইন আসাম। তিনি একটা তার জীবনের সব থেকে বোকামো যেটা করেন সেটা হচ্ছে আসাম আক্রমণ করা, ঠিক আছে। এবং আসাম আক্রমণের মানে তার লক্ষ্য ছিল আসাম দখল করে তিনি তিব্বত দখল করে নেবেন, এরকম আশা নিয়ে তিনি আসামের মধ্যে ব্রহ্মপুত্র উপত্যকাতে আক্রমণ করেন। আসাম অঞ্চলে যারা রাজত্ব করতো এই সময় তারা হচ্ছে মাঘ রুলার, মাঘ বংশ এখানে রাজত্ব করতো, এবং এরা এখানে খুব ভালো একটা পলিসি নেয়। আসাম অঞ্চলটা যদি তোমরা ম্যাপে দেখো তাহলে দেখতে পাবে ব্রহ্মপুত্র নদীর এই উপত্যকা অঞ্চলটা সমভূমি, কিন্তু তার চারিদিকে রয়েছে পর্বত, চারিদিক পুরো বিভিন্ন পর্বত দিয়ে ঘেরা। এবার কেউ যদি এই আসাম অঞ্চলে ঢুকে পড়ে এবং যদি পার্বত্য যে গিরিপথগুলো রয়েছে, যে ঢোকার জায়গাগুলো রয়েছে, সেগুলো বন্ধ করে দেওয়া হয়, যে ভেতরে ঢুকেছে সে আর কোনো দিকে যেতে পারবে না, কারণ পাহাড় টপকে সেই সময় যাওয়ার মতো অত ক্ষমতা কারোর ছিল না, অত বড় বড় পাহাড়। এই পলিসিটা নেয় আসামের মাঘ রুলাররা। প্রথমে কি করে তারা বখতিয়ার খিলজি এবং তার আর্মিকে ঢুকতে দেয় আসামের দিকে, তারাও খুশি মনে এগোতে থাকে। যখনই প্রপারলি তারা আসামের মধ্যে ঢুকে পড়ে পুরো এরিয়া তারা সিল করে দেয়, মানে এই মাঘ রুলাররা, এবং মাঝে মাঝে আসে তো এদেরকে আক্রমণ করে, বখতিয়ার খিলজির সেনাবাহিনীকে আক্রমণ করে দিয়ে পালিয়ে যায়, যেটাকে আমরা গরিলা যুদ্ধ পদ্ধতি বলি। এর ফলে হয় কি, প্রথম কথা তো বখতিয়ার খিলজির সৈনিকদের কমে যায়, পাওয়ার কমে যায়, তারা এইরকম বন্ধুর পরিস্থিতিতে যুদ্ধের সঙ্গে পরিচিত ছিল না, এটা একটা কারণ। সেকেন্ড হচ্ছে তাদের কাছে রসদ কমতে থাকে। একটা জায়গায় তাদেরকে পুরো বন্দি বানিয়ে দেওয়া হয়েছে, পুরো গোল করে তাদেরকে বন্দি বানিয়ে দেওয়া হয়েছে, তাদের কাছে যে খাদ্য বা পানীয় রয়েছে সেটা লিমিটেড। সেই অবস্থাতে আস্তে আস্তে তাদের উপর আক্রমণ, বারংবার আক্রমণ হতে থাকে। এর ফলে ফাইনালি তুর্কিজ আর্মি এখানে পরাজিত হয়ে যায়।
শুধু পরাজিত হয় তা নয়, বখতিয়ার খিলজির এখানে শরীর স্বাস্থ্য পুরো ভেঙে যায়, না খেতে পেয়ে এরকম একটা বিচ্ছিরি অবস্থা হয়ে যায়, এবং সেখান থেকে কোনো রকমের যখন তাদেরকে ছেড়ে দেওয়া হয় তারা চলেও আসে, কিন্তু ফাইনালি বখতিয়ার খিলজি এখান থেকে ফিরে এলেও কিছুদিনের মধ্যেই সে মারা যায়। এইভাবে বখতিয়ার খিলজির জীবন এখানেই শেষ হয়, এবং এই কারণেই পরবর্তীকালে যখন মোহাম্মদ ঘুরি মারা যান, পুরো ভারতের দায়িত্বটাই কুতুবউদ্দিন আইবকের হাতে চলে আসে। সেই সময় আর বখতিয়ার খিলজি বেঁচেই ছিলেন না। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। লাস্ট আমরা আক্রমণ যেটা দেখবো সেটা হচ্ছে রিভল্ট অফ খোক্করস। 1205 খ্রিস্টাব্দে খোক্কর জনজাতি এরা আক্রমণ মানে বিদ্রোহ করে মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে, এবং মোহাম্মদ ঘুরি এই আক্রমণটা প্রতিহত করার জন্য পুনরায় ভারতে আসেন। এই সময় একটা ব্যাপার হয়েছিল, এখানে এটা বলা নেই, সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরি এবং তার সৈন্যবাহিনী একটা বড়সড় মানে পরাজিত হয় খোয়ারজমি এম্পায়ারের হাতে, খোয়ারজমি সাম্রাজ্যের হাতে। আমি একটু আগেই বললাম যে মোহাম্মদ ঘুরি ফিরে গেছিলেন কারণ খোয়ারজমি এম্পায়ার এই সময় আক্রমণ করছিল সেটাকে প্রতিহত করার জন্য, এবং এখানে একটা বড়সড় হার হয় মোহাম্মদ ঘুরির। এবং যখনই এখানে মোহাম্মদ ঘুরি হেরে যান, তখন এই খোক্কর যারা ছিল, খোক্কর একটা ট্রাইব, জনজাতি বলতে পারো, এরা বিদ্রোহ ঘোষণা করে দেন। তারা ভাবেন যে মোহাম্মদ ঘুরি এই সময় দুর্বল, তার উপর একটা বিদ্রোহ ঘোষণা করে দিই। এবার এরা কোন জায়গাটাতে রাজত্ব করতো, এরা হচ্ছে আজকের পাকিস্তান অঞ্চলের রাজত্ব ঠিক করতো না, এরা একটা জনজাতি ছিল, যোদ্ধা হিসেবে এরা কাজ করত। এবার যখনই এরা বিদ্রোহ করে দেয়, তখন ভারতের সঙ্গে গজনির পুরো লিঙ্ক কেটে যায়। মাঝখানে যেহেতু পড়ে যাচ্ছে পাকিস্তান, সেই জায়গাটা থেকে যারা এই গজনির রুলার ছিল, তাদের মানে জেনারেল ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া হয়, এবং খোক্কররা এই জায়গাটা কিছুদিনের জন্য দখল করে নেয়। সেই কারণে 1205 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি তার সৈন্যবাহিনী নিয়ে আসেন এবং খোক্করদের পরাজিত করেন। এরম নয় যে খোক্কররা অনেকদিন অব্দি দখল করেছিল, খোক্করদের পরাজিত করে দেন। কিন্তু 1206 খ্রিস্টাব্দে ঘুরি যখন আবার ফিরে যাচ্ছিলেন গজনির দিকে, সেই সময় তাকে হত্যা করে দেওয়া হয়। ঘুরি ওয়াজ কিল্ড বাই সামওয়ান নিয়ার ধামেক ডিস্ট্রিক্ট অফ ঝিলাম। ঝিলামের কাছে অবস্থিত এই ধামেক ডিস্ট্রিক্ট, ধামেক জেলা, সেইখানে তিনি আততায়ীর হাতে তাকে হত্যা করে দেওয়া হয়। এবারে কে হত্যা করেছিলেন সেটা জানা যায় না, কিন্তু তাকে এইভাবে হত্যা করে দেওয়া হয়। এবং এনার মৃত্যুর পর তার যে বিশাল বড় সাম্রাজ্যটা ছিল, সেটা তার যারা তুর্কি যারা ছিল, স্লেভ ছিল, বা বলতে পারো স্লেভ যারা এই সময় জেনারেল হয়েছিল, তাদের হাতে পড়ে যায়। যেমন ভারতের যে অংশটা, সেটা আমরা জানি যে কুতুবউদ্দিন আইবকের হাতে চলে এসেছিল। ভারতের তিনি ইন্ডিপেন্ডেন্ট রুলার হয়ে যাবেন এরপরে, এবং স্লেভ ডাইনেস্টি বা দাস বংশের প্রতিষ্ঠা করবেন, যেটা আমাদের পরের দিনের টপিক। এছাড়াও তার কিছু জেনারেল ছিলেন, তাদের নামও তোমরা শুনেছো, যেমন তাজউদ্দিন ইলদৌজ, তারপর আছে নাসিরউদ্দিন কুবাচা। এরা প্রত্যেকেই এই মোহাম্মদ ঘুরির জেনারেল ছিলেন, তাদের হাতে এক একটা জায়গা করে চলে আসে। সেটা আমরা এদের সম্পর্কেও জানবো যখন কুতুবউদ্দিন আইবক এবং দাস বংশ সম্পর্কে পড়বো। নেক্সট টপিক আমাদের আছে দাস বংশ, এখানে আমরা দাস বংশের বেশ কিছুটা অংশ কভার করব। তো এই ভিডিওটা এই অবধি শেষ হচ্ছে। যদি তোমাদের এটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও, এবং যদি তোমাদের কিছু জানার থাকে বা যদি তোমরা কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো, এবং তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।